ক্লিনিক থেকে দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া। সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি, বিএনপিকে আজহারি। নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। জানাবো মোবাইলে 100 টাকায় খরচ 142 টাকা। জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্লিনিক থেকে দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চেয়েছেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মির্জা আব্বাস বলেন, গত 17 বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। আওয়ামী সরকারের আমলে তিনি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় শেখ হাসিনা খুব বাজে ভাষায় খালেদা জিয়ার সম্পর্কের কথা বলতেন, তবে তিনি এখন ভালো আছেন। তার পরীক্ষা নিরীক্ষা চলছে। আমি আশা করছি খুব দ্রুতই তিনি পুরোপুরি সেরে উঠবেন। তিনি বলেন, বিশ্বের সেরা ডাক্তারের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার মানসিক অবস্থা বরাবরই ভালো ছিল, এখনো ভালো আছেন। তিনি অনেক শক্তিশালী আছেন। আমরা তার সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা বলিনি, কেবলমাত্র স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন দেশের মানুষের কেমন আছে, দেশের বর্তমান অবস্থা কি। তাছাড়া আমরা রাজনৈতিক কথাবার্তা বলে তাকে বিব্রত করতে চাইনি, কারণ তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছে। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পর রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির এই নেতা বলেন, আমার অন্তত প্রতি সপ্তাহে অফিসিয়ালি একদিন তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। নির্দেশনা আমরা ওখান থেকেই পাই, তবে এখন ওই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাইনি। আফরোজা আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি নাতনিরা কেমন আছে, দেশের বর্তমান অবস্থা কি, মহিলা দলের সবাই কেমন আছেন, দেশের মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি তিনি অচিরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি, বিএনপিকে আজহারি। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে, এরকম মন্তব্য ঠিক না। সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ইসলামের আলোকে দেশ সাজাবো, কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। একদল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে। এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতিতে অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজহারী এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা মাসুদুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারী রাজনীতি সক্রিয় হতে চাইলে জামায়াত যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজেদের মাহফিলে আজহারী বলেন, কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি, এটা খুব অনভিপ্রেত। কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন, তার ক্ষোভতে প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না। তিনি বলেন, আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশে যে কোনো সমস্যা অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারা তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারা যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। আজহারী বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন এই দুর্নীতির ফিরিস্তে আমরা জানতে পারি, এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভিতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত 38 দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে। আগামী 2-3 দিনের মধ্যেই এই কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। 12 দলীয় জোটের প্রধান বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকট সহ বিভিন্ন ধরনের বিষয়ে 2 ঘণ্টাব্যাপী আলোচনা করেছি। 2-3 দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তিনি আরো জানান, 5ই আগস্টের বিশ্ব বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে। আমাদের ঐক্য কোথায় যেন একটা চিড় ধরেছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী 2-3 দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। জনগণের মধ্যে বিরাজমান সমস্যা, দ্রব্যমূল্যের কষাঘাত ও নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা, যে ভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল, এসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করব।
মোবাইলে 100 টাকার খরচ 142 টাকা। বছর না ঘুরতেই আবারও বেড়েছে মোবাইল সেবার খরচ। মোবাইল ফোনে কথা বলা, মেসেজ আদান প্রদান এবং ইন্টারনেট সেবার ওপর বাড়তি খরচ গুনতে হচ্ছে গ্রাহকদের। মাত্র 7 মাসের ব্যবধানে খরচ বাড়ায় ক্ষোভ জানিয়েছে মোবাইল সেবাদানকারী অপারেটররা। রাজস্ব বাড়াতে সরকারের এই পদক্ষেপকে অবিবেচনা প্রসূত উল্লেখ করে তা অপারেটরদের আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের রাজস্ব কমবে জানিয়ে অপারেটররা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। মোবাইল সেবায় উচ্চ কর হার নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে এবং নতুন করে বৈষম্য সৃষ্টি করবে বলে মনে করে মোবাইল গ্রাহকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 9 জানুয়ারি রাতে সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরো বেড়ে যাবে বলে বিভিন্ন খাত সংশ্লিষ্টরা মনে করছেন। গত বাজেটের আগে 100 টাকা ব্যবহার করলে 133.25 টাকা খরচ হতো। বাজেটে মোবাইল ফোনের সেবার উপরে শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। 9 জানুয়ারি 20% থেকে বাড়িয়ে তা 23% করা হয়। এই সিদ্ধান্ত টেকসই উন্নয়ন ও ডিজিটাল অগ্রগতি বাধাগ্রস্ত করবে বলে মনে করেন মোবাইল অপারেটরের জোট এবং অপারেটররা। দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেছেন, মোবাইল ব্যবহারের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মোবাইল ও ইন্টারনেট সেবার মূল্য আরো বাড়াতে যা প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষ বিশেষত শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে বাধা সৃষ্টি করবে। এর ফলে অপারেটরের আয় কমবে যা এই খাত থেকে সরকারের রাজস্ব আয়ের উপর নিম্নমুখী প্রভাব ফেলতে পারে। আমরা চাই অব্যাহতভাবে কর না বাড়িয়ে মোবাইল সেবাকে জরুরি ও মৌলিক খাত হিসেবে বিবেচনা করে করের হার যৌক্তিক পর্যায়ে এনে সেবার মান উন্নয়নে সহায়তা করা হোক। আমরা আশা করি সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর কাঠামো পুনর্বিবেচনা করবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে ভালো আছেন। 8 তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে। তিনি আরো বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফ্রোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর রডসন বেগম জিয়াকে দেখছেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, সোমবার নাগাদ বেগম খালেদা জিয়ার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। এসব বেগম জিয়াকে অন্য কোনো দেশে আপাতত নেওয়ার পরিকল্পনা নেই জানান ডক্টর জাহিদ। এদিকে জানা গেছে বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে, এজন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার লন্ডন সময় বিকাল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনি সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয়ে দেখাশোনা করছেন তারেক রহমান নিজে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।